কয়েকজন আসুক। এখনো কেউ ঢোকেননি। শব্দ ঠিকঠাক শোনা গেলে, দেখা ঠিকঠাক গেলে একটু কমেন্টস করবেন প্লিজ। একটু কমেন্টস চাইছি। থ্যাংক ইউ। কার্তিক বাবু লিখেছেন শোনা যাচ্ছে, দেখা ঠিকঠাক যাচ্ছে নিশ্চয়ই। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা এবং নমস্কার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলার ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান, আমরা সবাই জানি আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিষয় রেস্টোরেশন অফ ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারই বলুন বা বাস্তুতন্ত্রকে পুনর্জীবিত করাই বলুন, এবং করোনাকাল আজকের বিষয়টাই তাই, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং করোনাকাল। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহসভাপতি, বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর তপন মিশ্র। আমরা প্রায় প্রতিদিনই পরিলক্ষিত করছি বিশ্ব উষ্ণায়নের কুফল আমাদের সামনেই আছে। খবরের কাগজের পাতা খুললেই গ্রিনল্যান্ড, আন্টার্কটিকার বরফে চাদর বলছে, হিমবাহ গলে জলস্তর বৃদ্ধি হচ্ছে, বন্যা, খরা, সাইক্লোন, প্লেগ সহ নানাবিধ মহামারী, ম্যালেরিয়া, ডেঙ্গু, ইবোলা, আনথ্রাক্স ইত্যাদি জুলেটিন রোগের বৃদ্ধি। আর এখন তো বলার কথা নয়, করোনার অতিমারিতে আমাদের সভ্যতা প্রশ্নচিহ্নের মুখে। ভেঙে পড়েছে সভ্যতার অহংকার, চলে যাচ্ছে মানবিক এবং সামাজিক সম্পর্কের বাঁধন। আসুন না আমরা উত্তর খুঁজি যে এই মুহূর্তে ইকোসিস্টেমকে পুনরুদ্ধার আমরা কেমন করে করব। এই করতে গেলে এটা কি আমি, আপনি বা কয়েকটা বিজ্ঞান সংগঠনেরই শুধুমাত্র পরিবেশ দিবস পালন করা, না এটা বৃহত্তর সমাজের অংশকে যুক্ত করে একটা বৃহত্তর ভূমিকা পালন করা। আসুন আমরা শুনি ডক্টর মিশ্রর কাছ থেকে। শুরু করছি। হ্যাঁ, নমস্কার প্রত্যেককে, ধন্যবাদ জয়দেবকে, ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটিকে, যারা একটি আলোচনার আয়োজন করেছেন।
আহ, আজকে তো আরো ধন্যবাদ জানাতে হয় আমাদের সেই বিজ্ঞান কর্মীরা সারা রাজ্যে, বাঁকুড়া জেলাতেও, যারা এত বিচ্ছিন্নতা সত্ত্বেও নেমেছেন রাস্তায়। তারা বিশ্ব পরিবেশ দিবস পালন করছেন। কেউ অনলাইন, কেউ অফলাইন, বিভিন্নভাবে পালন করছেন। প্রতি বছরই করে থাকি। আসলে আমাদের প্রতিদিনই হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালনের দিন। আমরা প্রতিদিনই পরিবেশের কথা আলোচনা করি, সেই 1986 সাল থেকে, আমাদের জন্মলগ্ন থেকে। আর এখন যে সময়, এটা তো একটা এরকম একটা সময় যখন আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি অতিমারির কারণে, এবং এই সময়টা আমাদের খুব অসহায় করে ফেলছে। আমাদের জন্য মনে হচ্ছে যে এই যে এতদিনের বিজ্ঞান সাধনা, মানুষের এতদিনের সভ্যতা, এটা বোধহয় নড়বড়ে হয়ে গেছে আর কি। তো এইরকম একটা সময়ে বিশ্ব পরিবেশ নিয়ে আলোচনা, এটা খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে, এবং সেই জন্যই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আহ্বান, সেটা ইউএনইপি, ইউনাইটেড নেশনস এর একটা অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তারা দিয়েছেন ইকো রেস্টোরেশন বা ইকোলজিক্যাল রেস্টোরেশন। ইকোসিস্টেমের রেস্টোরেশন করা মানে যেসব বাস্তুতন্ত্র আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আবার পুনরুদ্ধার করা। এইখানে তো থামলে হবে না। যে বাস্তুতন্ত্র এখনই নষ্ট হচ্ছে, যেগুলো আমরা এখনই নষ্ট করছি, সেগুলো নষ্ট রোধ করতে হবে আর কি। দুটো একসঙ্গে না করতে পারলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। আসলে করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। এই যে কোভিড-19, এর মধ্যে একটা শিক্ষা হলো যে জুনোটিক ডিজিজের শিক্ষা আর কি। মানে আমরা জানতাম যে অনেক প্রাণী আছে যারা জীবাণু বহন করে, কেউ ভাইরাস, কেউ ব্যাকটেরিয়া, কেউ আবার ওই প্লাজমোডিয়ামের মতো অর্গানিজম, ইউনিসেলুলার অ্যানিমালস বহন করে। কিন্তু এটা আমরা জানতাম না, মানে সাধারণ মানুষ আমরা জানতাম না। বিজ্ঞানীরা জানতেন। প্রায় অর্ধ শতক ধরে কাজকর্ম চলছে যে এরকম কিছু জীবাণু, এরকম কিছু ভাইরাস আছে, মূলত ভাইরাস, যেগুলো অন্য প্রাণীদের দেহে রোগ সৃষ্টি করে, এবং হঠাৎই একটা সময় একটা মিউটেশন করে তারা মানুষের শরীরের মধ্যে ঢুকে পড়ে। এবং এর একটা যে লিস্ট তৈরি হয়েছে, সেটা একটা বিরাট লিস্ট। একটা পত্রিকা ওই 2020 সালের নভেম্বর মাসে, পৃথিবী বিখ্যাত একটা ভেটেরিনারি জার্নাল, তাতে প্রায় 25 জনের বেশি, বোধহয় 26 জন বিজ্ঞানী একসঙ্গে তারা একটা প্রবন্ধ লিখেছেন, যেখানে ওই ইবোলা, HIV বা SARS-1, এটা তো SARS-2 বলছেন, SARS-1 ইত্যাদি অনেক রোগের তারা যে উৎস বলছেন, যে বিভিন্ন ম্যামালসের পক্ষ থেকে। যেরকম এইটা বলা হচ্ছে যে ম্যামালসের মধ্যে আপনার শিম্পাঞ্জি আছে, গরিলা আছে, ইত্যাদি, এসব তো আছে, এসব তো আমাদের দেশে হয় না। কিন্তু আবার কোথাও কোথাও তারা বলছেন যে বাদুড়, কোথাও কোথাও আবার প্যাঙ্গোলিন ইত্যাদি, এরাও ম্যামালস। এটা ঠিক ছিল। কিন্তু আবার আমরা দেখছি যে বার্ড, পক্ষীদের কাছ থেকে মানুষের কাছে, স্তন্যপায়ী প্রাণীর কাছে ও আসছে আর কি। এটাকে আমরা বলি ইভলিউশনারি জাম্প। মানে মিউটেশন তো ইভলিউশনের একটা পদ্ধতি। তো এইরকম এই মিউটেশন করছে ভাইরাস, সেগুলো তার একটা জাম্প হচ্ছে আর কি। তারা একটা জায়গা থেকে, একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে জাম্প করছে। আমরা এসব জানতাম যে ভাইরাস হচ্ছে হোস্ট স্পেসিফিক, মানে নির্দিষ্ট একটা প্রজাতির মধ্যে সে বাঁচতে পারে, সে রোগ সৃষ্টি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সে তো রোগ সৃষ্টি করার জন্য বাঁচে না, সে আসে, রোগ সৃষ্টি হয় তার মধ্যে দিয়ে। তার মধ্যে সেই আলোচনা আমাদের নয়। তো সেই জন্যই এই জুনোটিক ডিজিজের কারণেই এবারে মানুষ ভাবতে শুরু করেছেন যে এই বাস্তুতন্ত্র যে নষ্ট হচ্ছে, মানে প্রাণীদের যে, বন্য প্রাণের যে হ্যাবিট্যাট, তাদের যে আবাসস্থল, তাদের যে ঠিকানা, সেগুলো নষ্ট হওয়ার কারণে আমাদের সঙ্গে তাদের যোগাযোগটা বেশি হচ্ছে। তারা যেখানে বলে না বন্যরা বনে সুন্দর, সেইটা হচ্ছে না। এবং মানুষের সঙ্গে বেশি যোগাযোগ, বেশি সংস্রবের কারণে এই ভাইরাসের যে আধিক্য আছে, বা যে প্রাণীদের মধ্যে থাকে, তারা আমাদের দেহে আসছে। এইখান থেকে ইকোসিস্টেম রেস্টোরেশনের একটা ভাবনা, এটা সারা পৃথিবী জুড়ে আসছে। কিন্তু
তাছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো এর মধ্যে আগে থেকেই আমাদের ভাবা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি আর কি। ধরা যাক আমি একটা একটা এক্সপেরিমেন্টের কথা বলবো, যদি কেউ ছোটরা শুনছেন তাহলে সে এক্সপেরিমেন্টটা করতে পারেন। সেটা হচ্ছে যে যে কোনো একটা জায়গা যেখানে বড় গাছ থাকবে না আর কি, ঝোপঝাড়, বড় গাছটা কাটা, মানে আমি কাটার কথাই বলবো, বড় গাছ কাটা তো নিষিদ্ধ। হার্বস থাকবে, স্ট্রাউস মানে বিরুৎ থাকবে, বা অন্যান্য ছোট গাছ থাকবে যাকে আমরা স্ট্রাউস বলি আর হার্বস বলি। বড় গাছ কাটা যায় না, সেই জন্যই বলছি 2 মিটার বাই 2 মিটার একটা জায়গা নিন। জায়গা নিয়ে সব গাছ যা আছে একদম গোড়া থেকে কেটে ফেলুন, কেটে ফেলে তার ওজনটা নিন। যদি পারেন তাহলে কটা প্রজাতি আছে, 8টা 10টা, চিনতে হবে না, সব জায়গায় তো গাছ চেনা যায় না, সবাই পারেন না গাছ চিনতে। আপনি লিখুন যে এখানে 10টা প্রজাতি আছে, 10টা প্রজাতি ছিল, কেটে সেগুলো তার ওজন নিয়ে সেগুলো তো ফেলে দিতে হবে। তারপরে 1 বছর দেখবেন যে সেইখানকার যা বাস্তুতন্ত্র ছোট বড় অনেক রকমের হয় আর কি। তো সেইখানকার যে বাস্তুতন্ত্র 1 বছর পরে অনেকটাই ফিরে এসছে, প্রায় 2 বছর পরে দেখবেন যে বায়োমাস আপনি, মানে যে জৈব ভর আপনি সেখান থেকে নিয়েছিলেন, প্রায় সেই জৈব ভর ফিরে এসছে আর কি। এইটা হচ্ছে প্রকৃতির মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে, যে যাকে বলা হয় রেজিলিয়েন্স আর কি। এটা ইকোলজির ভাষায় বলে রেজিলিয়েন্স, মানে আগের অবস্থা ফিরিয়ে আনার একটা শক্তি প্রকৃতির মধ্যে আছে। এবং সেই জন্যই এইটা মানে এটা ঘটলো আর কি। সেখানে মানুষকে কিছু করতে হবে না, কিছু করতে হয় না, অধিকাংশ ক্ষেত্রেই মানুষকে কিছু করতে হয় না। কিন্তু ওই যে আমি বেশি তথ্যের মধ্যে যাব না, কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন বলা হচ্ছে যে ওয়েস্টল্যান্ড মানে ব্যবহার অযোগ্য এমনটা নয় আর কি। ওয়েস্টল্যান্ড প্রায় 1 কোটি হেক্টর রয়েছে আর কি, যার মধ্যে কিছু আছে 20% মতো যেগুলো আর রেস্টোর করা যাবে না, প্রকৃতি নিজে থেকে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, সেখানে আমাদের অ্যাসিস্ট করতে হবে, সাহায্য করতে হবে। নাহলে অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃতি তার নিজের অবস্থায় ফিরে আসার ক্ষমতা রাখে, এই যে ইকো রেস্টোরেশনের ক্ষমতা রাখে। আর আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আমরা আমাদের এই যে দীর্ঘ অভিজ্ঞতা, পরিবেশ আন্দোলন, বিজ্ঞান আন্দোলন, অনেক মানুষকে নিয়ে চিন্তা ভাবনার আন্দোলন, সেখানে একটা বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এটা হচ্ছে আমি আপনি যদি ভাবি, আমরা আমরা সাধারণত পরিবেশের খুব একটা বড় দূষণ করি না, হয়তো কিছু প্লাস্টিক ব্যবহার করলাম, হয়তো কোনো একটা পূজা পার্বণে কিছু ফটকা ফাটালাম ইত্যাদি, তো খুব গুরুত্বপূর্ণ কিছু করে না, আমরা এরকম কিছু করি না যার মধ্য দিয়ে গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, এরকম তো খুব একটা হয় না। রাষ্ট্রের যে নীতি, যারা নীতি নির্ধারণ করেন, আমাদের যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখার জন্য, নিয়ন্ত্রণ মানে আমি অর্থনৈতিক নিয়ন্ত্রণের কথা বলছি না, সেটা তো অন্য বিষয়, আমি বলছি যে পরিবেশগত যে নিয়ন্ত্রণ, তার মধ্যে না রাখার জন্য বাস্তুতন্ত্রের প্রভূত ক্ষতি হচ্ছে, যেখানে আপনার আমার কিছু করার নেই। আপনার আমার যেটা করার আছে সেটা হচ্ছে প্রতিবাদ করা। আমি আপনাকে অসংখ্য উদাহরণ, আপনারা নিজেরাই বুঝতে পারেন, অসংখ্য উদাহরণ দিতে পারি। সেইটা এই ঘাত প্রতিঘাত এইটা চলতেই থাকে, মানুষ প্রতিবাদ করে। আমি আপনাদের একটা ঘটনা বলতে পারি, সেই ঘটনাটা মানে আমি মন্তব্য করব না, ঘটনাটা বলার পরে আপনারাই বুঝতে পারবেন। একটা হচ্ছে, যেরকম ধরুন আপনারা জানেন সুন্দরলাল বহুগুণার কথা আপনারা শুনেছেন, সেই রকম একটি মহিলা, বয়স্ক এক মহিলা, মুথাম্মার কথা বলছি আর কি। জানেন তামিলনাড়ুতে কোয়েম্বাটুর বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে এই যে নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ, তার কাছাকাছি ওই মহিলার বাড়ি। সে গরিব পরিবারের বাড়ি এবং একদম বনবাসী বলতে যা বোঝায়। সেখানে সদ্গুরু বলে একজন বাবা, তিনি আবির্ভাব হলেন সেখানে। ওই একটা বিরাট জায়গা জুড়ে জঙ্গল কেটে সেখানে ওই প্রায় 90-এর দশকের গোড়া থেকে আশ্রম তৈরি হলো আর কি। তামিলনাড়ু সরকারের অনেকেই এদের সব সাহায্য করেন, আপনারা জানেন এসব। তো কিন্তু এত করা যায় না, আইনত অপরাধ এটা। এবং কোনো রাজ্য সরকারের ইখতিয়ার নেই
একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে, একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে জায়গা দখল করার কারো এখতিয়ার নেই, রাজ্য সরকারেরও এখতিয়ার নেই আর কি। আমাদের দেশে এখন পর্যন্ত যে আইন কানুন আছে আর কি, যা করতে হয় সেটা করতে হয় এফএসি কে, মানে ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি, তাকে করতে হয় আর কি। সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াতে যে কমিটি তৈরি করেন। তা সত্ত্বেও এইসব হতে থাকলো এবং সেখানকার বনবাসীরা এই মুথাম্মার নেতৃত্বে তার প্রতিবাদ করতে থাকলো। কিছুই হলো না অবশ্য। তারপরে অবশ্য ব্যাপারটা কোর্টে যায়, মানে আদালতে যায়। আদালত মানে তামিলনাড়ু আদালতে, মানে হাইকোর্টে তেমন কিছু হয়নি। তারপরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আপনারা জানেন যে জাতীয় সবুজ আদালত আমরা যাকে বলি, যেখানে আমরা বাঁকুড়ার ওই দ্বারকেশ্বর নদীর জন্য গিয়েছিলাম, সেই আদালতেও তারা গিয়েছিলেন এবং তারা চাইছিলেন যে এখানে যে কাজ, তখন অনেক বিল্ডিং ফিল্ডিং, ৭৭টা বিল্ডিং হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সেখানে একটা বড় কাণ্ড কারখানা ওরা করছিলেন, একটা বড় মূর্তি স্থাপন করছিলেন, কত ১২৮ ফুট না কত একটা মূর্তি। তারা কি বলেন জানি না, তবে আমার দেখে মনে হয়েছে যে সেটা একটা শিবের মূর্তি আর কি। তো সেইটা করছিলেন, তার উপরে সেটা যাতে উদ্বোধন না হতে পারে সেই জন্য তারা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে গিয়েছিলেন। ওখানকার যারা আদিবাসী তাদের তাদের নেতৃত্ব দিচ্ছিলেন বেশ কিছু সংগঠন এবং কিছু এনজিও। তারা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে দিল্লিতে গিয়েছিলেন। ঘটনাটা যা ঘটলো সেটা হচ্ছে যে হ্যাঁ 2018 সালের ফেব্রুয়ারি 28 তারিখে প্রধানমন্ত্রী এসে মূর্তিটাকে উদ্বোধন করলেন আর কি। শিবরাত্রি নাকি ছিল, সেদিন উদ্বোধন করলেন। লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হলো। আদালতে ওটা পড়েই থাকলো এবং আদালতে উঠলো এই উদ্বোধন হয়ে যাওয়ার পরে, ঠিক যেমনটা ঘটেছিল বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপরে, নদীর বক্ষে আমরা যেটাকে বলি রিভার বেড, সেই রিভার বেডে যে বাস্তুতন্ত্র তাকে নষ্ট করে সেখানে বড় বড় মেশিন, কি সব জেসিবি ফেসিবি বলে, সেগুলো চালিয়ে ওগুলো নষ্ট যেমনি করা, যেমন করা হয়েছিল। আমরা আদালতে গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন, নেতৃত্ব দিয়েছিলেন জয়দেব, আপনাদের জেলা কমিটি বিজ্ঞান আন্দোলনের অনেকেই। তো আমরা যেরকম গিয়েছিলাম আদালতে, সে আদালতে ওঠাটা হলো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে। সেখানে যে ধর্মীয় অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, সে ধর্মীয় অনুষ্ঠানটা ঘটে যাওয়ার পরেই আদালতে কেসটা উঠলো। তার আগে পর্যন্ত উঠতে পারেনি। যে ব্যবস্থাপনা আমাদের দেশে আছে, কোথায় আটকালো আমরা জানি না। আমরা তো এসব নিয়ে, আমরা তো এইসব আইন ফাইন নিয়ে এসব আলোচনা করি না। আমাদের কাজ হচ্ছে বিজ্ঞান মানসিকতার বিকাশ করা, পরিবেশ আন্দোলন করা, পরিবেশ আন্দোলন সংগঠিত করা, পরিবেশ নিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো ইত্যাদি। তো আদালতে যে রায়টা বেরোলো সেটা আমার মনে নেই, বোধহয় বলতে পারেন জয়দেব প্রায় 1 বছর পরে আর কি। 1 বছর পরে বললেন না না এটা খুব খারাপ কাজ হয়েছে। কিন্তু খারাপ কাজ হয়েছে বলে তার রেস্টোরেশনের জন্য কি করা যাবে, ইকোসিস্টেমটাকে রেস্টোর করার জন্য কি করা যাবে, যারা ইকোসিস্টেমটাকে ধ্বংস করেছেন, তিলে তিলে এইভাবে ধ্বংস করছেন, তাদের মানে তাদের কি জরিমানা হবে, তাদের কি দিতে হবে, তাদের দায়িত্ব কি থাকবে, সেই দায়িত্বটা তাদের উপরে অর্পিত হলো না। বলা হলো যে এটা খুব খারাপ কাজ হয়েছে, ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে। তো এই যে বিষয়, সেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের এইসব শুধু প্রচার, মানুষের কাছে গিয়ে বলা, এই সচেতনতা যাকে আমরা বলি, এইসব শুধু দিলে হবে না। যা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে পলিসি লেভেলে ইন্টারভেনশন, মানে সরকার যা ভাবছেন, সরকার যা করছেন, এমনকি গ্লোবাল লেভেলে, মানে সারা বিশ্ব জুড়ে যা হচ্ছে আর কি, সেখানে যে পলিসি তৈরি হচ্ছে, সব দেশ তা মানতে বাধ্য নয়, মানেন না। জানেন তো আপনারা নিশ্চয়ই যে প্যারিস চুক্তি হয়েছে, তার থেকে সেই চুক্তি 2015 সালে হয়েছে। সেখানে হচ্ছে এই যে গ্রিন হাউস গ্যাস আস্তে আস্তে যেভাবে কমাতে হয়, কমানোর একটা ব্যাপার বলা হয়েছে। তো সেইটাই আমেরিকা তার থেকে বেরিয়ে গেল। আমেরিকার দেখা দেখি তার চেলা চামুন্ডারা আছে 3-4টা দেশ, তারা বেরিয়ে গেল চুক্তি থেকে, আবার এখন যুক্ত হয়েছে। তো যাই হোক, সেটা খুব বড় বিষয় না। বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে পলিসি ইন্টারভেনশন যদি আমরা করতে না পারি, অন্তত আমরা বুঝতে না পারি, শুধু আমরা সবাই একই আমাদের দায়িত্ব নিতে হবে, সেইটা বললে বোধহয় এই ইকোসিস্টেম রেস্টোরেশন হবে না।
আর এবারে যাই হোক, ইউএনইপি বলছেন এবছর শুধু নয়, আগামী 10 বছর ধরে ইকোসিস্টেম রেস্টোরেশন, মানে 2030 সাল পর্যন্ত এই ইকোসিস্টেম রেস্টোরেশনের কাজ করতে হবে। আর পরিবেশ রক্ষার একটাই কাজ, এখন আমাদের সামনে একটাই কাজ, সেটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে যে বাস্তুতন্ত্র, তাকে রক্ষা করা। এবং সেটা না করতে পারলে আমাদের আর তিষ্ঠানো যাবে না। প্রচুর ভাইরাস, আমাদের সে গ্লোবাল ওয়ার্মিং কি হবে না হবে সেটা পরের কথা, প্রতি বছরই আপনাকে ভাইরাস ভ্যাকসিনের জন্য ভাবতে হবে। আগে তো আমরা সবাই জানি যে এডওয়ার্ড জেনার যখন ওই স্মল পক্সের ভ্যাকসিনের কথা বললেন, তার প্রায় 22 বছর পরে ইনজেক্টেবল ভ্যাকসিন এলো আর কি। অনেক দিন গবেষণা, এখন ভ্যাকসিন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। 1 বছরের মধ্যে আমরা এবারে ভ্যাকসিন পেয়ে গেলাম। কতটা এই কার্যকরী সেটা পরে বোঝা যাবে, কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু প্রতি বছরই এটা করতে হবে, প্রতি বছরই করতে হবে, প্রতি 6 মাস অন্তর করতে হবে। এবং আমাদের দেশের, আপনারা সবাই জানেন যে আমাদের দেশের ভ্যাকসিন তৈরির ক্ষমতা, গবেষণার ক্ষমতা এটা অনেক বেশি, এবং এটা আমরা ওয়ার্ল্ড লিডার বলা হয় যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারতবর্ষকে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে এত বড় সিস্টেম আছে, যন্ত্র আছে, আমরা সেই গবেষণা করে আমরা বার করতে পারলাম না। সব করতে হলো বহুজাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলোকে করতে হলো। আজকের বিষয় সেটা নয়। আমি আপনাদের আরেকটা গবেষণার বিষয় বলে পরের আলোচনায় যাব, বেশি সময় আপনাদের নেব না, আর 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, একদল বিজ্ঞানী একটা খুব সুন্দর কাজ করেছেন গত এপ্রিল মাসে। এটা প্রকাশিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা জার্নালে, বায়োজিও সায়েন্স বলে একটা জার্নালে প্রকাশিত হয়েছে। খুব মানে খুব কঠিন কিছু ব্যাপার নয়। তারা বলছেন যে তারা স্যাটেলাইট ইমেজারি নিয়ে সব অ্যানালাইসিস করছেন। অ্যানালাইসিস করে তারা বলছেন যে শুধু ট্রপিক্যাল রিজন মানে ভাবুন, মানে পৃথিবীর ম্যাপটা একটু মনে মনে ভাবলেই সহজ হয়ে যাবে ব্যাপারটা। ধরুন এই দক্ষিণ আমেরিকা, মানে ব্রাজিল ইত্যাদি দেশ, সেইখান থেকে আফ্রিকার জানেন আপনি, ব্রাজিলে যেরকম ওই রেন ফরেস্ট আছে, আফ্রিকার সেরকম পশ্চিম দিকেও রেন ফরেস্ট, উন্নত মানের রেন ফরেস্ট। তারপরে ভারতবর্ষ আছে, আমাদের দেশ, আমাদের পশ্চিমেও রেন ফরেস্ট আছে। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া চলে যান, এখানে সব রেন ফরেস্ট আছে। বলছেন শুধু যদি 2006 সালে যে রেন ফরেস্টের যে অবস্থা ছিল, ট্রপিক্যাল ফরেস্টগুলো, মানে বিশ্বমণ্ডলীয় বনাঞ্চলের যে অবস্থা ছিল, প্রকৃতিকে আপনি যদি ছেড়ে দেন, তার নিজের হাতে ছেড়ে দেন, সেই বনাঞ্চল যদি আস্তে 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 মাথা তুলে দাঁড়ায়, তাহলে যে পরিমাণে কার্বন তারা বায়ুমণ্ডল থেকে শোষণ করবে, এবং তার সঙ্গে যদি প্যারিস চুক্তি, যেখানে ওই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছাড়ার পরিমাণ কমানোর কথা বলা হচ্ছে, সেইটা যদি 2030 সাল পর্যন্ত দেশগুলো মেনে চলে, তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের কম পড়বে। কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে, সেখান থেকে খাদ্য তৈরি করে, আমাদের জন্য খাদ্য তৈরি করে, কার্বন ডাইঅক্সাইডের কম পড়ে যাবে। তার মানে যদি ইকো রেস্টোরেশন করতে দেওয়া হয়, মানে ইকোসিস্টেমের রেস্টোরেশন করতে দেওয়া হয় প্রকৃতিকে, আমরা যদি লাগাম ছাড়া ভাবে প্রকৃতির উপর অত্যাচার না করি, আমরা যদি আমাদের দেশের আইন কানুন, আমাদের দেশের কথা বলছি, আমাদের দেশে এই ইকোসিস্টেম রেস্টোরেশনের জন্য ইআইএ বলে একটা পদ্ধতি আছে, এনভায়রনমেন্টাল একটা ওই এনভায়রনমেন্টাল কি বলে অ্যাসেসমেন্টের একটা ব্যাপার আছে আর কি। এই ইআইএ করার পরে আমাদের ইএমপি করতে হয়, মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হয়। এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান প্রতিটি ওই যে যাকে বলি আমরা ডেভেলপমেন্ট প্রক্রিয়া, ডেভেলপমেন্টের প্রসেস, আপনি খনি করছেন বা কারখানা করছেন বা বড় বিল্ডিং করছেন, বড় একটা এস্টাবলিশমেন্ট তৈরি করছেন, সেই ক্ষেত্রে যদি আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারি, তাহলেই কিন্তু ইকো রেস্টোরেশনের অনেক বড় কাজ করা যায়। সেইটা হবে হচ্ছে যাকে বলি, এটা তো ইকোলজিক্যাল রেস্টোরেশন, যেটা প্রকৃতি নিজের থেকে করবে, তার বাইরে যেটা আমি নষ্ট করব সেইটাকে আবার রেস্টোর করা, সেইটা ব্যবস্থা করা যায়। আমি যে আগে বলছিলাম যে শুধু রক্ষা করা নয়, পুনরুদ্ধার করা নয়, রক্ষা করার ব্যাপারটাও আসছে আর কি। কিন্তু হবে কি করে, যদি আপনার আমাজনের বনাঞ্চল যদি পুড়তে থাকে,
যদি ভারতবর্ষের মানে আফ্রিকার রেন ফরেস্টও যদি নষ্ট হতে থাকে, সেখানে যদি ইউরোপিয়ানরা এসে জঙ্গল নষ্ট কেটে, জানেন রেন ফরেস্ট রিজিয়নে ভালো কফি হয় আর কি, কফি লাগাতে থাকে, আর আমাজনের রেন ফরেস্ট কেটে সেখানে যে গোচারণ করতে থাকে গোমাংসের জন্য। আবার যদি আমেরিকাতে যদি বাইসন মেরে সেখানে যদি আপনার ওই বলছেন যে চাষ জমি রক্ষা করতে হয়, ভারতবর্ষে সেই রকম যদি আমাদের যে সাইলেন্ট ভ্যালি আছে সেখানে কফির রোপণ হয়, আর আন্দামান আর ওই বর্নিও জাভা যে দ্বীপগুলো আছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, ওই অঞ্চলে পাম অয়েল যদি গাছ লাগানো হয় তাহলে তো নষ্ট হবেই। তো এটা তো মুনাফার জন্য করা হচ্ছে। আপনাদের একটা বিষয় আপনারা জানেন হয়তো, 2018 সালে একটা নতুন ফরেস্ট পলিসি তৈরি হয়েছে। 1988 সালের পরে একটা নতুন ফরেস্ট পলিসি 2018 সালে তৈরি হয়েছে, এবং এই 2021 সালে একটা নতুন ফরেস্ট অ্যাক্ট, আমাদের ফরেস্ট অ্যাক্ট ছিল হচ্ছে 1927 সালের অ্যাক্ট, ইংরেজ আমলে। সে অ্যাক্ট পরিবর্তন করা দরকার হয়েছিল, ঠিকই ছিল, নতুন অ্যাক্ট হয়েছে। কিন্তু এই অ্যাক্টে একটা খুব মারাত্মক কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে 3 রকমের বনাঞ্চল আছে এখন পর্যন্ত, মানে লিগাল পয়েন্ট অফ ভিউতে। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট বলি আমরা, তারপরে আর এক ধরনের বনাঞ্চলকে প্রোটেক্টেড ফরেস্ট। বাঁকুড়ায় সাধারণত যে বনাঞ্চল আপনারা দেখেন, আপনি বাঁকুড়ার এদিক ওদিক গেলে যা দেখবেন আর কি, সেটা হচ্ছে আমরা প্রোটেক্টেড ফরেস্ট বলি, যেখানে ওয়াইল্ড লাইফ সেরকম নেই। কিন্তু আমাদের উত্তরবঙ্গে আর দক্ষিণ আর উত্তরবঙ্গে এবং দক্ষিণে আমাদের যে লবণাম্ব উদ্ভিদের জঙ্গল আছে, সুন্দরবন, সেগুলো হচ্ছে রিজার্ভ ফরেস্ট। আর বলে হচ্ছে আনক্লাসড ফরেস্ট, যেগুলো এই দুটোর মধ্যে ফেলা যায় না, আমাদের রাজ্যে খুব কম আছে। সরকার এই দুটো পলিসি বললাম 2018 সালের পলিসি এবং এবছর যে নতুন আইন তৈরি করছেন তার মধ্যে একটা বিষয় ঢোকাতে চাইছেন। সে বিষয়টা হলো যে 3টা বাদ দিয়ে আরেক ধরনের ফরেস্ট, সেটা হচ্ছে আমরা বলছে ওরা যে কমার্শিয়াল ফরেস্ট, মানে ফরেস্টে কমার্শিয়াল প্ল্যান্টেশন। ওই যে গাছ লাগানোর যে একটা হিড়িক পড়েছে না, বলছে আপনারা জানেন বোধহয়, দেখবেন যে ইকোসিস্টেম রেস্টোরেশনের জন্য নাকি একটা এখন স্লোগান হয়েছে, আপনারা নেটেও দেখতে পারেন, ওয়েবসাইট হয়েছে 1t.org, মানে 1 ট্রিলিয়ন গাছ। 1 ট্রিলিয়ন মানে আমার যদি খুব ভুল না হয় তাহলে বোধহয় 100 কোটি গাছ সারা পৃথিবী জুড়ে লাগানোর একটা পরিকল্পনা আর কি। গাছ লাগালে কিন্তু ইকো রেস্টোরেশন হয় না। প্রকৃতির উপরে যদি আপনি না ছেড়ে দেন, আপনি যদি খবরদারি করে সেখানে প্রজাতি আপনার ইচ্ছে মতো প্রজাতি লাগান, প্রকৃতির উপর খবরদারি করেন, তাহলে কিন্তু ইকো রেস্টোরেশন হয় না। সে নিয়ে অনেক কাজকর্ম আছে, তার মধ্যে আমি যাচ্ছি না, কেন হয় না, কোথায় বিজ্ঞান তার। তো যাই হোক, আমাদের এই কাজটা, আমাদের এই কাজগুলো, এই পলিসি ইন্টারভেনশন করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ খুব গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে করছে। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত তার কর্মী বলে বলছি না। আমরা এই যে ধরুন যেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, সেখানকার যা কাজ, বা ধরুন আমরা উত্তরবঙ্গে এই যে ছোট ছোট সব রিজার্ভ ফরেস্ট আছে, উত্তরবঙ্গে ম্যাপটা একটু দেখবেন, তার যে ন্যাচারাল ম্যাপ আর কি, দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ছোট ছোট রিজার্ভ ফরেস্ট ছড়িয়ে আছে, সেই কুচবিহার থেকে একদম সেই সান্দাকফু পর্যন্ত, হিমালয় পাহাড় থেকে আরম্ভ করে তরাই ডুয়ার্স। আমরা সেখানে একটা গুরুত্বপূর্ণ কাজ 2 বছর ধরে করছি, সেটা হচ্ছে ইকোলজিক্যাল রেস্টোরেশনের একটা বিরাট বড় কাজ, ইকোসিস্টেম রেস্টোরেশনের একটা বড় কাজ। সেটা হচ্ছে যে ওই একটা বায়োস্ফিয়ার রিজার্ভ ওখানে করা, সুন্দরবনের মতো, যাতে আপনার হাতি ধরুন গরুমারা থেকে পাশে বক্সাতে চলে যেতে পারে, বা অন্য একটা বনাঞ্চলে যেতে পারে, তাকে গরুমারা ছোট্ট একটা 70 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে তাকে আবদ্ধ থাকতে না হয়। হাতি তো ওই 70-80 কিলোমিটার মধ্যে থাকতে পারে না, 500-700 কিলোমিটার মানে যেতে হয় তাকে আর কি, কখনো খাদ্যের জন্য, কখনো জননের জন্য, কখনো জলের জন্য, কখনো বাসস্থান খোঁজার জন্য যেতে হয় আর কি। বাঘের বা অন্যান্য যে প্রাণী আছে, গন্ডার, তাদের একদম আবদ্ধ রাখা একটা আইল্যান্ডের মতো একটা জায়গায়, যেরকম কালাপানিতে আমাদের পাঠানো হতো আমাদের যারা স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন, ঠিক সেরকম কালাপানির মতো একটা ব্যবস্থাপনা, সেইটা না করে প্রত্যেকটাকে যুক্ত করা। আমরা সেই প্রস্তাব তৈরি করেছি। আমরা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন MAB বলে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম,
পাঠিয়েছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তাদের পাঠিয়েছি, পশ্চিমবঙ্গ সরকারকেও জানিয়েছি যে এটা করলে উত্তরবঙ্গের যে বাস্তুতন্ত্র সেটা অনেকটাই রক্ষিত হবে। এরকম অনেক কাজ আমরা করেছি, যেখানে আমরা পারি না সেখানে আমরা প্রতিবাদ করি। আমরা যখন আমরা পারি না ইকো রেস্টোরেশনের কাজ করতে, সেখানে আমরা প্রতিবাদ করে থাকি আর কি। তো যাই হোক, আমি শেষ করব একটা কথা বলে, সেটা হচ্ছে যে এই যে আজকাল ইকোসিস্টেম কথাটা সব সময় ব্যবহার করা হচ্ছে, দেখবেন যে মানে শুধু প্রকৃতির ইকোসিস্টেমে নয় আর কি। এই যে আমরা আলোচনা করছি না 4-5 জন 10 জন, আমি জানি না কতজন এখন উপস্থিত হয়েছেন আমাদের, এটাও একটা ইকোসিস্টেম বলছেন, এটা ক্লাসরুমও একটা ইকোসিস্টেম, এইসব আজকাল ব্যবহার হচ্ছে। এই ইকোসিস্টেমের ধারণা আর প্রকৃতির ইকোসিস্টেমের ধারণা কিন্তু ভিন্ন। এই ইকোসিস্টেমের ধারণা, প্রকৃতির ইকোসিস্টেমের ধারণা হচ্ছে এখানে জৈব এবং অজৈব পদার্থের মধ্যে একটা মানে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা একটা সুদীর্ঘ ইন্টারাকশন, যেটা বোঝা খুব কঠিন। আমরা আমাদের চেষ্টা হবে সেই ইকোসিস্টেম রেস্টোরেশনের কাজের সময় এই ইকোসিস্টেমকে বোঝা, তাদের মধ্যে কি ইন্টারাকশন আছে সেটা বোঝা ভালো করে, এবং সেইটা বুঝে তাকে কপি করার চেষ্টা করা, মানে প্রকৃতির মতো করে কপি করার চেষ্টা করা। সবটা আমরা কপি করতে পারবো না, কারণ সবটা আমরা এখনো বুঝতে পারিনি। প্রকৃতির মধ্যে যে চক্র চলছে, যে সাইকেল চলছে, যে চেনগুলো চলছে, সেগুলো আমরা সবটা এখনো বুঝতে পারিনি, আমাদের বোঝা অনেক বাকি আছে। তবুও আমরা বলবো, আমরা যতটা জানি তার মধ্যে আমরা প্রকৃতিকে সাহায্য করবো এই রেস্টোরেশনের কাজে, আর যেখানে সেটা বিঘ্নিত হবে আমরা সেখানে প্রতিবাদ করব। এই আশা আমরা আমাদের বিজ্ঞান কর্মীদের কাছ থেকে করব। এবং এইরকম একটা কঠিন সময় আপনারা যে রাস্তায় নেমে এই প্রচার করছেন তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর মিশ্র, আমাদের অভিভাবক, আমাদের রাজ্য সংগঠনের পরিবেশ উপসমিতির অন্যতম সদস্য, এবং প্রতিনিয়ত যিনি আমাদের জেলা সংগঠনকে গাইড করে চলেছেন। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ওনাকে অভিনন্দন জানাই আপনাদেরকে। তার সাথে দুটো বিষয় উনি অ্যাড করতে বলেছেন, আমি করব, কিন্তু এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি প্রশ্নগুলো করেন, আমরা ডক্টর মিশ্রর কাছে শুনব। ডক্টর মিশ্র দুটো কথা বলেছেন যেটা ভীষণই ভালো লাগলো, আপনাদেরও নিশ্চয়ই আপনারা একমত হবেন। ইকো রেস্টোরেশনের কথা, অর্থাৎ আমরা মেকিভাবে যে করতে চাইছি, আমাদের প্রকৃতিকে রাখা, নদী প্রকৃতিকে রাখা, সমগ্র পরিবেশকে ঠিক রাখা, এইভাবে রেস্টোরেশন হয় না। আমরা একদিকে গাছ লাগিয়ে যাব, বলে যাব একটি গাছ হাজার প্রাণ, আর এদিকে কার্বন ট্রেডিংয়ের জন্য প্রকৃতিকে ধ্বংস করে যাব, নদীকে ইচ্ছাকৃতভাবে অথচ ক্যাজুয়ালি ঢং নিয়ে আমরা বুঝিয়ে যাব, এটা হতে পারে না। নদীকে সংরক্ষণ করতে হবে তার মানে এই নয় বড় বড় বাঁধ দিতে হবে, অবৈজ্ঞানিক পরিকল্পনা করতে হবে। আমরা বলছি নদীকে তার নিজস্ব খাতে বইতে দাও, এই ভাবনাগুলো আমরা রাখো। আমাদের খুব আপনারা নিশ্চয়ই আমরা সমৃদ্ধ হলাম এই ইকো রিস্টোরেশনের বিষয়টাতে। আর দুটো কথা বলেছেন যে আমাদের জাতীয় পরিবেশ আদালত আমাদের কি মামলায় রায় দিয়েছে। তো চূড়ান্ত রায়ে জাতীয় পরিবেশ আদালত মূল কথা 2-3টে লাইন যেটা উঠে আসে, যে এখানের যে কাজকর্মগুলো হয়েছে সেই কাজকর্মগুলো যেন আর না হয়, জেসিবি মেশিন চালানো বা এই নদীবক্ষে এই ধরনের করা, অন্য জায়গায় ভবিষ্যতে করা, এগুলো আশাবাঞ্জক। কিন্তু একটা জিনিস একটু তো মনে হবে, এটা তো আমরা পরিবেশ কর্মীরা আশাবাদী এই জায়গায়, যে আমাদের যারা অন্যায় করলো তার বা যারা দোষ করেছে, যারা পারমিশন দিয়েছে যে জায়গায় পারমিশন দেওয়া যায়নি, তাদের দিকে মহামান্য আদালত যদি একটু অঙ্গুলি নির্দেশ করতেন আরেকটু মনে হয় খুশি হতেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধু আলোচনা নয়, বিশ্ব পরিবেশ দিবস নয়, আমাদের একটাই কথা যে আমাদের মানুষের কাছে থাকতে হবে। আমরা জনবিজ্ঞান আন্দোলনের কর্মী, সেখানে মানুষের স্বার্থ যদি না দেখি,
তাহলে আমাদের এই বিজ্ঞান আন্দোলন, এই আলোচনা সমস্ত বৃথা। এ কথা সন্দেহাতীতভাবে ঠিক যে কোভিড-19 মতো অতিমারী শিক্ষা ভবিষ্যতের অতিমারীর আক্রমণ রুখতে গেলে যেমন জরুরি, সেই রকম জরুরি এই আমাদের জলবায়ুকে সংরক্ষণ করা। তাই আসুন আমরা শুধুমাত্র নেটে নয়, রাস্তায় হেঁটে সমস্ত মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে বৃহত্তর পরিবেশ আন্দোলন গড়ে তুলি এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর সুস্থ পৃথিবী উপহার দিয়ে যাই। অনেক নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের। অনেক ধৈর্য নিয়ে আপনারা আমাদের কথা মন দিয়ে শুনেছেন। ভালো থাকবেন।